আমি তো 3 বেলা ভাত খেতে পারতাম না। আমি আলু কুচি করে খেতাম, আমি 1 কেজি চাল আলুর সাথে মিলিয়ে খেতাম। 110 নম্বর নির্বাচনী এলাকা, বেতাগী, বামনা পাথরঘাটা উপজেলা, ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ, বরগুনা 2 আসনের আলোচনায় ভিন্ন মতে সহমত। দর্শক, দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ শুভেচ্ছা। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানেই বিভাজন নয়, বরং দেশের প্রশ্নে সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি, সংসদ সদস্য বরগুনা 2 এবং মাননীয় চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। স্বাগতম আপনাকে। আপনাকে ধন্যবাদ। শুরুতেই আমি আসলে ঠিক প্রশ্ন করব না, একটা স্মৃতিচারণ জানতে চাই। সম্প্রতি ঘটেছে এমন কোনো বিষয় আছে যেটি আপনার মাথা থেকে সরছে না, আপনার মাথায় বারবার ভাবাচ্ছে, এমন কোনো ঘটনা আছে? কিছু ঘটনা আছে চলমান, আর কিছু ঘটনা আছে একদিন ঘটনা ঘটে তারপরে শেষ হয়ে গেছে। এরকম ঘটনা চলমান, যেমন ধরুন আমরা অনেক সরকার প্রধান দেখেছি, অনেক প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এটা হলো সে মানে বোঝার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী তার চাল চলন, আচার ব্যবহার, তার চেষ্টা, তার প্রস্তাব, তার কথাবার্তা, এখন মানুষকে আপন করে নেওয়ার যে ক্ষমতা এবং সকল মানুষের সমস্যাটাকে নিজের করে নেয়া, এই বিষয়টাকে আমাকে অনেকখানি ভাবায়। এখনো ভাবাচ্ছে? হ্যাঁ, ভাবায়, এবং সেটা ভাবতে আমার ভালো লাগে। ভালো লাগে এই জন্য যে মানে আমরা ধরুন বলি 71-এর চেতনা, জুলাই সনদ, মানে জুলাই যুদ্ধ ইত্যাদি ইত্যাদি, আমাদের এই গণমানুষের কল্যাণের জন্য যা করানো দরকার সেটাই কিন্তু মূলত 71-এর যুদ্ধের ফল, অথবা ধরুন আমাদের গণমানুষের চেতনা বা 24-এর আন্দোলনের চেতনা, এটা উনি আন্তরিকভাবে ধারণ করে এবং সেটা বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এটা আমি ভাবাই উনি অ্যাহেড অফ দ্য টাইম। আমাদের মাননীয় মন্ত্রী সাহেবরা বা ধরেন আমাদের সচিব সাহেবরা যখন ঘুম থেকে উঠেন না, তখন উনি অফিসের পথে, মানে ঘুম থেকে ওঠার আগে অফিসের পথে। উনি 9টার মধ্যে অফিসে পৌঁছান, 9টায় রওনা দিলেন বাসা থেকে তা না, 9টার আগে পৌঁছান, 9:15 পৌঁছান। পথে আবার যদি কোনো প্রবলেম পড়ে তা উনি দেখেন। এই বিষয়টা অনেকে মনে করতে পারে যে এটা এক্সাজারেশন অথবা একটা ফ্ল্যাটারি বা অথবা সামথিং লাইক দ্যাট, কিন্তু এটা বাস্তব, এটাই বাস্তব একেবারে। কারণ আমাদের দেশে বিগত দিনে এগুলো হয়ে আসে নাই। আমরা এটা এক ধরনের কালচার অভ্যস্ত হয়েছি, এইখানে সেই কালচারটা নেই এবং একটা নতুন কালচার চালু করার চেষ্টা করছেন। উনি একটা স্বাভাবিক মানুষ, এই দেশে একজন গণনাগরিক হিসেবে তিনি নিজেকে মনে করেন। প্রধানমন্ত্রীর একটা হামবাড়া ভাব থাকে, একটা অহংকারী একটা ভাব থাকে, কিছু নাই, নাথিং, কোনো বিষয় না, চলছে। ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, আমি একটু আপনার আসনে ফেরত যাব। আপনার আসনটা আসলে কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করছে? পরিচিতি লাভ করেছে বাংলাদেশকে অ্যাজ এ হোল, বাংলাদেশ পরিচিতি লাভ করছে ন্যাচারাল ক্যালামিটিসের কারণে। পৃথিবীতে যে 1 লক্ষ মানুষ মারা গেছে ধরেন 91 সালে ফ্লাডে, আবার 10 লক্ষ মানুষ মারা গেছে আমাদের 1960-70 মানে সাইক্লোনে। তো এই রকমের আবার ফ্লাড আসে, আমাদের দেশ ভেসে যায়, এগুলো দিয়ে আমরা পরিচিত মূলত। আপনার আসনটা মানে এই বাংলাদেশ পরিচিত। তা সেই অঙ্কে আমার এলাকা, নির্বাচনী এলাকা, পরিচিতির 2টা দিক আছে। প্রথম পরিস্থিতি হলো ন্যাচারাল ক্যালামিটিস, এই সিডর আসলো, আয়লা আসলো, তারপরে এই নানান জাতীয় নামে বিভিন্ন সাইক্লোনের ওটা মানুষ যুদ্ধ করে সাগরের সাথে প্রতিবেশ, তারপর নদী ভাঙন, এগুলো কিন্তু একটা বিশাল ঘটনা। আবার পরিচিতি যেমন আমার এলাকায় মানুষরা মাছ ধরে, এই এত কষ্টের মধ্যে মানুষরা আবার প্রাণ আছে তাদের, সেই প্রাণটা তারা করতে চায়, তারা মাছ ধরে এই দেশে গণমানুষের পুষ্টি চাহিদা যোগায়, সাহায্য করে, সহযোগিতা করে, এইটুকু। আমাদের এলাকায় বিশেষ কিছু নাই। সেটা হলো যে ন্যাচারাল ক্যালামিটিসই বলতে পারেন আমাদের অসুবিধা। নদী ভাঙন এখন বর্তমানে প্রকট সমস্যা। কিছুদিন পরে আপনারা দেখবেন আমাদের নদী ভেঙে পড়েছে এবং আমরা অনেক কথা বলেছি, অনেক কথা বলার চেষ্টা করব। সাইক্লোন যে কোনো সময় হতে পারে, কাজে এইগুলো প্রবলেম আমাদের, এই দিকে দ্য অ্যাকচুয়ালি প্রবলেম। আর আমাদের ভালো দিকটা সেটা হলো, যদি বলি, কিছু মাছ আছে, ভালো মাছ, মানুষের ন্যাচারাল বাতাস আছে, আমরা সে কোনো কিছু কাজে লাগাতে পারি নাই। যেমন আমাদের পানি আছে, এটা একটা বিরাট সম্পদ। আমাদের 3টা নদী আছে, তারপরে বঙ্গোপসাগর আছে, আমরা একটা ইকোনমিক জোন করতে পারি এই দেশটাকে বাঁচার জন্য। সাগর কিন্তু অনেক সম্পদ দিতে পারে, আমরা সেটা জানি না এখনও।
সাগর যে পরিমাণ সম্পদ দিতে পারে তাতে আমাদের দেশে মানুষের আমাদের যে মহিষপান আছে অথবা ধরুন আমাদের কক্সবাজার থেকে শুরু করে যে আমাদের যে সাগরের যে আছে তা দিয়ে আমরা বাংলাদেশ চালাবার মতন পরিস্থিতি আমাদের সম্পদ আছে, কিন্তু আমরা সেটা এক্সপ্লোর করিনি, করতে পারিনি এখনও, আর সেটা বুঝাতেও পারিনি। এখনও আমি বিশ্বাস করি যে আমরা এই গভর্নমেন্টের সময় এটা বুঝাতে সক্ষম হব এবং এটি আপনার আসনেরও বিশাল সম্ভাবনার কথা বললেন। অবশ্যই। আমি যদি এখন প্রশ্ন করি যে আপনার অলরেডি 5 মাস চলে যাচ্ছে আপনার দল ক্ষমতা, এই 5 মাসে আপনার এই সম্ভাবনাগুলো কাজে লাগানোর জন্য এমন কোনো দৃশ্যমান কাজ ধরেছেন? দৃশ্যমান কতগুলো কাজ আছে, যেমন ধরুন আপনার শরীরের রক্ত আপনি দেখেন না, বাট চলছে, এই না থাকলে আপনি নাই। আপনার শ্বাস প্রশ্বাস হচ্ছে আপনি দেখছেন না, কিন্তু আপনি এটা বেঁচে আছেন তার উপর ভিত্তি করে। এই কতগুলো আমি দুটো উদাহরণ দিলাম এই জন্য। অনেকগুলো কাজ ধরেন দৃশ্যমান হবে একদম, সেটা ধরেন 1.5 বছর 1 বছর 1.5 বছর বা 2 বছর সময় লাগবে দৃশ্যমান হতে। সেই কাজগুলোর ভিত্তিটা আমরা তৈরি করেছি এখন। যেমন ধরেন আমাদের একটা শূন্যতা দিয়ে শুরু করেছি না, শূন্যের উপরে যদি আপনি ধরেন একটা পানি 10 ফিট পানি, এখন 10 ফিট পানির উপরে যদি আপনি বিল্ডিং করতে চান, তাই প্রথম 10 ফিট মাটি ভরতে হবে অথবা একটা পিলার গাড়তে হবে। তাই পিলারটা আর মাটির নিচে 100 ফিট গাড়লেন, তো 100 ফিটই মাটির নিচে আপনি কিছুই দেখলেন, তা আপনি করলেন কি? এটা করতে হতে পারে। কিন্তু এরকম কিছু কাজ এই গভর্নমেন্টে এরকমই কাজই করতে হয়েছে, বিরাট প্লেয়ার গাড়তে হয়েছে, তারপরে যদি কিছু ফাউন্ডেশন দাঁড়া করায় তখন আপনি দেখবেন দৃশ্যমান। তারেক রহমান সাহেবের সকল কাজই আপনি দেখতে পাবেন 1.5 বছর থেকে 2 বছরের মাথায় গিয়ে। এর আগে ধরেন একটা কাবি খেয়ে দিলাম বা কাবিটা দিলাম অথবা এই করলাম, অথবা ধরেন আমাদের খাদ্য ইমার্জেন্সি হলো সেটা মোকাবেলা করলাম, আমাদের এখন 25 লক্ষ টন মজুদ আছে, সেটা হলো এক ধরনের কাজ, এগুলো উনি করছেন। বাট রিয়েল ডেভেলপমেন্ট যেটা মানুষকে বোঝায় সেটা হলো মানুষের অর্থনৈতিক মুক্তি। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমরা যে কাজ করছি, যেমন ধরেন কৃষক কার্ড আমরা দিতে পারি না সব মানুষকে, আমরা ফ্যামিলি কার্ড দিতে পারি না সব মানুষকে, কিন্তু আবার সকল মানুষকে আমরা কিন্তু 10,000 টাকা কৃষি ঋণের সুদ সহ মকুব করেছি। এই যে দিতে পারি না, যখন দিব তার যে ফলটা আসবে সেই ফলটা তখন আমরা দেশের মানুষ ভোগ করবে, ব্যাপারটা এরকম আর কি। তো সেই সেন্সে আমি খুব দৃশ্যমান যে খুব বড় কাজ করেছি কিছু এরকম মানে এরকম কিছু না, মানে আমি কাজে একটা ফাউন্ডেশন তৈরি করতেছি, যে আমি নিজে প্ল্যান করছি যে মাছ ধরবে সে আগে ডিসিশন নাই কেমন করে মাছ ধরবে, কী জাল নামাবে, কী জাল নামাবে মাছ ধরবে, একটা কতগুলো প্ল্যান থাকে, সেই কাজগুলো আমি করছি। হোপফুলি 1 বছর বা 1.5 বছরের মাথায় আপনারা দেখতে পাবেন, মানে বাস্তবায়নের পথে। হ্যাঁ, আর ধরেন আমার একটা থানা আছে বেতাগী থানা, কোনো কাজই হয়নি, মানে একবারে রিয়েল সেন্সে কোনো কাজ হয় না এই থানাটায়। আর 2টি থানায় আমি আগে গেছিলাম। তো ধরেন এখানে আপনার কথা বলি, ধরেন আমি ব্রিজ 91টা ব্রিজ দিয়েছি, সেখানে 91টা ব্রিজ হইতে পারে এমন পরিস্থিতি ওখানে। তা আপনি বুঝলেন, এখন 91টা ব্রিজ তো একটাও কাজ শুরু হয় না, সে কথার কথা। এটা শুরুই হবে ধরেন 6 মাস বা এই ডিসেম্বরের পরে বা জানুয়ারি ফেব্রুয়ারি অথবা আগামী বছরে যাইয়া মাঝামাঝি সময় শুরু হবে। আমি সকল রাস্তাগুলো ইনক্লুড করেছি, অল রাস্তা, সেটা হতে ধরেন 1-1.5 বছর সময় লাগবে। এই 91টা ব্রিজ কি শুধুমাত্র একটা উপজেলা? আরও দিয়েছি, তো অন্যান্য উপজেলায় দিয়েছি কম, বা এই উপজেলায় দিয়েছি বেশি অনেক। তো ধরুন তারপর নদী ভাঙনের সব অ্যারেঞ্জমেন্ট করেছি, যে নদী ভাঙেন যাতে এটা টোটালি একটা পার্মানেন্ট ডিসিশনে পড়া যায়, আমার সাগরের এলাকা ভেঙে যায়। তো এইসব কার্যক্রম করছি। এটা আজকে দৃশ্যমানই হবে না, ধরেন 1-2টা কাজ হতে হবে, 5টা কাজ হচ্ছে, তো আমি 5টা কাজ করলাম তা কিন্তু না, সমগ্র শরীরটা নিয়েই তো আমি একটা মানুষ, আমার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, এরকম তো না। আমি চেষ্টা করছি সবগুলা অবর ঠিক করে যেন আমি কাজগুলো করতে পারি। ধন্যবাদ। আমি আরেকটু শিকড়ে যেতে চাই। বরগুনা আপনার আসনের নাম, এই বরগুনার নামকরণ নিয়ে কি কোনো আপনার মাথায় প্রশ্ন এসেছে যে বরগুনা? বহুবার প্রশ্ন এসছে, অনেকভাবে ওটা মানে অনেকভাবে এটা অঙ্ক করেছি। বড় মানে বিগ, গুণা মানে পাপ, অনেক বড় ধরনের পাপ করলে মানুষ বড় গুণা হতে পারে। আবার বড় গুণা মানে আগে যেমন ধরেন আগে মানুষের চলাচল করতে নদী দিয়ে, নৌকো দিয়ে, তো নদীতে নৌকো দিয়ে চলাচল করার কারণে ওই ক্ষেত্রে ধরেন উজান যখন হচ্ছে, উজান মানে যেমন ভাটির দিকে গেল বা জোয়ারের দিকে আসলো, পানি উল্টো দিকে যেতে হবে নৌকা, তখন বৈঠা দিয়ে কাজ হতো না। তো তখন আমাদের দেশে মানুষ গুণ টানে বলে, এটাকে গুণ টানে, দড়ি দিয়ে টানে, 3-4 জনের মানে নদীর কিনারে বা খালে গিয়ে 2 সাইড থেকে টানতে থাকে। তো এইটাকে যে টানা কেবল, এইটাকে শব্দটা হলো গুণ, গুণ টেনে যাইতে হয়, মানে উজানের কারণে। তো এই গুণ থেকেই হয়তো বড় গুণ হয়েছে, এবং বড় বড় রশি দিয়ে টানতে হয়তো সেই কারণে বড় গুণ হয়েছে। খুব সুন্দর একটি তথ্য দিলেন, আমার মনে হয় যে দর্শক এটি দেখে না, এটা বড় গুণের উত্থানটা সেভাবেই হয়েছে, শব্দটা সেভাবেই আসছে। ধন্যবাদ। কারণ আমাদের চলাচলের কিছু ছিল না তো, একমাত্র নদী ছাড়া, এখনও নাই, এখনও আছে খুবই সামান্য।
এবং সেখান থেকে নামকরণটা বড় থেকে গুণ, মানে বড় থেকে বরগুনা, বড় থেকে বড় এবং আর গুণ গুণ থেকে থেকে গুণা। বরগুনা। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ মহোদয়। আমরা একটু ব্যতিক্রমী প্রশ্ন, তারপরে প্রশ্ন করতে হচ্ছে অনুষ্ঠানের স্বার্থে। আপনি এখন জাতীয় সংসদের চিফ হুইপ। আপনি যখন চিফ হুইপের দায়িত্ব নিলেন, সেই মুহূর্তটা এবং সেই সাথে দায়িত্ব নেওয়ার আগের যে আপনি ছিলেন আর এখনকার আপনি, এর মধ্যে কী ধরনের পার্থক্য তৈরি হয়েছে? এবং একই সাথে আপনার আসন এবং বড় একটা দায়িত্ব জাতীয় সংসদের, এই দুটার সমন্বয়টা আপনি কিভাবে করছেন? বড় পরিবর্তন হতো যে আগে 3 বেলা ভাত খাওয়ার সুযোগ পেতাম, সেটা পাইনি এখন, খুব অসুবিধা। তারপর আগে আমি ইচ্ছে মতো ঘুম থেকে উঠতে পারতাম, ইচ্ছে মতো ঘুমাতে পারতাম, সেটা যেমন হয় না। তারপর আগে এই চিফ হুইপ হবার আগে আমি মনে করতাম কি আর চিফ হুইপের এমন কাজ আছে, কিন্তু হবার পরে আমার মনে হয়েছে যে এত বেশি কাজ সত্যি কথাই তা আর বলার না কিছু। তো অবশ্যই সেই কাজের পরিমাণ কমে যাবে এখন, এরপরে আস্তে আস্তে কমবে। প্রথম দিকে কাজ অনেক বেশিই ছিল। আর একটা চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হলো আমরা এই পার্লামেন্টটাকে ওন করি, এখানে সরকার বিরোধী দল একটা ঐক্যমত হবে। আমার প্রত্যাশা বা থাকে বা আমার প্রচেষ্টা যেখানে কাজ করে সেটা হলেই, যেমন অনেক মানুষ দেখবেন বসে আছে বাট হি ইজ ওয়ার্কিং, মাথা কাজ করছে তার, সে খুব প্রেশানিতে আছে বা অশান্তিতে আছে, অথবা সে একজনের কথা শুনতে পাচ্ছে না, বিরক্ত হচ্ছে, তিক্ত বিরক্ত, ক্যাটকেটি মেজাজ হচ্ছে। এই রিজন ইজ দ্যাট আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাধীনতার পর 54 বছরে মানুষের অর্থনৈতিক মুক্তি আসে নাই। কেন আসে নাই? সরকারের বিরোধী দল কখনো ঐক্যমতে আসেনি। সমস্যাটাকে সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, সেটাকে জায়গায় আনে নাই, যার মতন করেছে। আমার টার্গেট ছিল এরকমের যে সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। পার্লামেন্ট সবাই বলে প্রাণবন্ত হয় না কেন? আমি বলছি প্রাণবন্তের আগের শব্দটা বলাই হয় নাই যাবৎকাল। প্রাণবন্তের আগের শব্দটা হলো কার্যকর। পার্লামেন্ট কার্যকরী না হলে আমি খুব প্রাণবন্ত করলাম, মমতাজ অনেক গান গাইল, আরেকজনে কৌতুক করলো, তাতে তো পার্লামেন্ট খুব প্রাণবন্ত হলো, কাজ হলো কি? তো পার্লামেন্টটাকে কার্যকর করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টটাকে কার্যকর করতে চান, বিরোধী দলের নেতাও কার্যকর করতে চান। আমি মনে করি এটা মানে আমি বলি কি যে আমার পাওয়ার ক্ষেত্রে এটা সর্বোচ্চ পাওয়া। আমি বলবো চ্যালেঞ্জের ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ যে আমরা সকল সমস্যার সমাধান যাতে আমরা এখানে নিয়ে আসতে পারি, উই ওয়ান্ট টু ব্রিং, অ্যাকচুয়ালি সেটা আমি চাই এবং খুব আন্তরিকভাবেই চাই, সেটা বিরোধী দল থেকেও চায়। এইটি হলো আমার তৃপ্তিটা হলো এইখানে যে আমরা 2টা সেশন টার্বুলেন্ট টাইম পাস করেছি। ফার্স্ট সেশনে প্রেসিডেন্ট বক্তব্য রেখেছেন, সেকেন্ড সেশনে বাজেট সেশন ছিল, 2টা সেশনই একটু থাকে। আবার নতুন মেম্বার হলো 261 জন, সেটা আর একটা জাইগ্যান্টিক ব্যাপার। তো 261 নতুন মেম্বার ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা সহ। আর চিফ হিসেবে আমি নতুন, কিন্তু এমনি আগে মেম্বার ছিলাম। তো তো সেই হিসেবে 261 জন নতুন মেম্বার, তারা ধরেন পার্লামেন্ট পল্টন টাইপের বক্তৃতা দিতে পারে, রেসকোর্স ময়দানের বক্তৃতা সেখানে দিতে পারে, একটা প্রবলেম। রুলস অফ প্রসিডিউর জানে না, সংবিধান সম্পর্কে জানে না, রেওয়াজ সম্পর্কে জানে না, এই সকল বিষয়ে জানানো এটা একটা দিক, এটাই একটা কাজ। আর একটা জিনিস হলো যে জানার পরে জানলাম আচ্ছা ঠিক আছে ফাইন, আমি আর কাজ করবো না, এটা আমি এটা প্র্যাকটিসে নিয়ে আসি। দ্বিতীয় আর একটা দিক হলো স্বাধীনতার পর কোনো মাননীয় প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এই 54 বছরে এই আমাদের নেতা তারেক রহমান সাহেবের মতন কেউ এরকম পার্লামেন্ট করেন নাই। উনি এ যাবৎকালের মধ্যে 2টা সেশনে 3 দিন পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন। 2 দিন ছিলেন, 3 দিন ছিলেন হইলো বিদেশে সফরের কারণে, আর 3 দিন ছিলেন এমনি দেশের অন্য, আর বাকি সময়টা উনি পার্লামেন্টে ছিলেন আগাগোড়া। এবং ক্যাবিনেট মিটিং করেছেন পার্লামেন্টে, বিদেশিদের সাথে কলন করেছেন পার্লামেন্টে, অফিসের ফাইল সব নিয়ে এসেছেন পার্লামেন্টে। হি সাইন্ড অল দ্য পেপার্স অ্যান্ড ডকুমেন্টস ইন দ্য পার্লামেন্ট। সো পার্লামেন্টকে প্রায়োরিটি দেওয়া এবং পার্লামেন্টকে ভ্যালু দেওয়া, ভ্যালু দিয়ে পার্লামেন্টকে বিল্ড আপ করা, উনি যেমন কাজ করছেন, আই এম ভেরি হ্যাপি, আই এম লাকি অলসো যে আমি এই কাজ করার সুযোগ পেয়েছি। আর আমি চাই যে দিস পার্লামেন্ট শুড বি দ্য বেস্ট পার্লামেন্ট ইন দ্য হিস্ট্রি অফ লাস্ট 54 ইয়ার্স। কিন্তু মাননীয় চিফ হুইপ মহোদয়, এইখানে যদি আপনাকে একটা প্রশ্ন রাখি, এটা আসলে আমার নিজের প্রশ্ন রাখার জন্য তো ঠিক আছে, প্রশ্ন রাখতে চাই এইভাবে
যে পার্লামেন্টে যেহেতু অবশ্যই ভ্যালু দিচ্ছে এবং পার্লামেন্টে অনেক গুরুত্বটা সবার উপরে, তো সেক্ষেত্রে যে পরিমাণ ব্যস্ততা আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে যাচ্ছেন সকাল 9টায়, সেক্ষেত্রে আপনারা প্রতিটা দপ্তরের মন্ত্রী এবং সেই সাথে সংসদ সদস্যরা এত ব্যস্ততার মাঝে এই যে প্রতিদিন যে হাজিরাটা পার্লামেন্টে লাগবে, এটাতে কাজের কোনো ব্যাঘাত ঘটে কিনা বা সমন্বয় করতে কোনো আমি তো সমস্যা বললাম হয় কিনা? মাননীয় প্রধানমন্ত্রী তার অফিসকে নিয়ে আসেন পার্লামেন্ট, মন্ত্রী সাহেবরাও তার অফিসে, সবার অফিস আছে, সবার অফিসকে নিয়ে আসেন পার্লামেন্ট। তারপরে আরেকটা বোধহয় লক্ষ্য করেছেন আপনি, আমরা পার্লামেন্ট সেশনটা ডাকি হলো 3-3:30টার দিকে, 3টা-3:30, সো দ্যাট ফার্স্ট হাফটা মানে টোটালটা মূল কাজটা তারা করে আসতে পারে। কোনো কোনো ক্ষেত্রে 2-3 দিন ডাকতে হয়েছে, 2 সেশনে ডাকতে হয়, ফার্স্ট সেশন সেকেন্ড সেশন, মানে ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফে। রিজন ইজ যে আমরা টাইমে কভার করতে পারিনি। আপনার জায়গা থেকে এ ধরনের কোনো প্রশ্ন আপনি শুনেছেন কিনা বা কেউ আপনার কাছে এগুলো বলেছে কিনা, যে যেমন এই যে পার্লামেন্টে যে রেগুলার হাজিরা দিতে হচ্ছে এবং কাজের যে একটা প্রেশার, যেহেতু সবাই খুবই কাজে, আমি তো মনে করি সরকারের তরফ থেকে, সরকারের তো অনেক বিজনেস থাকে, অনেক কাজ থাকে, সরকারের অনেক কাজ করতে হয়, সেজন্যই আমরা বিকেলে পার্লামেন্ট ডাকি সাধারণত। যেমন ধরেন 4টার সময় অফিস ছুটি হবে, 1 ঘন্টা আগে ডাকি, তো 1 ঘন্টা আগে ধরেন আরও আধা ঘন্টা 45 মিনিট আগে তারা ধরেন অফিস থেকে বের হয়। এইটুকু স্যাক্রিফাইস আমরা করি ফর দ্য পার্লামেন্ট, মানে বিকজ আমরা সমস্যাটাকে নিয়ে আসতে চাই পার্লামেন্টে, সমাধানের জায়গাটাও করতে চাই পার্লামেন্টে, এবং সকল মন্ত্রী আন্তরিক, এটা আরেকটা বিষয় কিন্তু। এবং তারেক সাহেবের চয়েস অ্যাবাউট মিনিস্টার্স, আমি বলবো আই এম ভেরি হ্যাপি যে অল দ্য মিনিস্টার্স আর ভেরি সিনসিয়ার অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ to come into the parliament, and they are coming to the parliament with all the problems, and they are trying to solve the problem in the parliaments. ধন্যবাদ মাননীয় চিফ হুইপ মহোদয়। আমরা আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি যে প্রত্যাশা করেছেন পার্লামেন্টের কাছে সেটা হয়তোবা আপনি সফল, আপনার কাছেও কিন্তু মানুষের অনেক বেশি প্রত্যাশা, একই সাথে আপনার আসনের এবং একই সাথে বিরোধী দলীয় যে নেতারা রয়েছে বা বিরোধী দলীয় সংসদ সদস্যরা, আপনার কাছে আসলে এই প্রত্যাশাগুলো আপনি কিভাবে পূরণ করছেন এবং এখন মানুষ আপনার কাছে আসলে কি ধরনের প্রত্যাশা করেন? মানুষের প্রত্যাশার কোনো শেষ নেই, আকাশচুম্বী প্রত্যাশা থাকে সব মানুষের। আমি পারি কি একটা মানুষ হিসেবে, আমি পারি অনবোর্ড করা, আমি সকল মেম্বার অফ পার্লামেন্টকে, আমি তো স্যাটিসফাই করতে পারবো না, ইটস নট পসিবল না। আমি যদি বলি আমি সবাইকে স্যাটিসফাই করি, তা নয়। আমি আমার জ্ঞান, সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে আমি যতটুকু সম্ভব বিরোধী দলকে আমি অ্যাকোমোডেট করতে চাই। আমি সরকারি দলের সকল সদস্যকে অ্যাকোমোডেট করতে চাই, যেহেতু তারা নতুন, অনেক কিছু জানে না, আমি করি। আমি নিজে কাছে গিয়ে বসি, নিজে তাদের কাজে সহযোগিতা করি, আমি বলি এটা করেন, এটা করেন না, এরকম করি। তাদের এই প্রত্যাশা আমি কতটুকু পূরণ করতে পারছি তা তারাই বলতে পারবেন ভালো। তবে আমি চেষ্টা করেছি, আমার চেষ্টার কোনো ত্রুটি নেই এবং আমি কোনো ফাঁকি দিই না। আমি যে কাজ করি আমার জীবদ্দশায় সবসময় আমি যে কাজ করি সেটা খুবই সিরিয়াসলি করি। সেটা আমি ছাত্র জীবন থেকে একদম জীবনের শুরু থেকে কোনো কাজ আমি ফাঁকি দিই না। যেটা আমি করেছি সেটা সিরিয়াসলি করেছি এবং করতে আমার ভালো লাগে। এটা একটা দিক। কাজ আমি তৈরি করি, অনেক সময় কাজ থাকে না, আমি ঘুমাই না, আমি কাজ তৈরি করি। আর একটা দিক হলো আমার এলাকার মানুষের প্রত্যাশা আমাকে ঘিরে অনেক আছে। মানুষের প্রত্যাশা যে আমি আবার চিফ হুইপ হিসেবে ভালো করি, সেটা আমি করার চেষ্টা করছি। মানুষের সেইখানে প্রত্যাশা দেন যে প্রাপ্তি দরকার, যেমন রাস্তাঘাট, আলহামদুলিল্লাহ আমি অল্প সময় জানি। এবং আমি আর একটা বিষয় বলতে হবে, সেটা হলো আই এম ভেরি হ্যাপি এবং লাকি অলসো, মাননীয় মন্ত্রীরা সবাই আমার যেখানে যে প্রবলেম থাকে বা কতটুকু, আমি একবার বলতে যতটুকু বা কাজটা করে ফেলেন, ওরা কাজটা করে দেন, কারণ তারা জানে যে আমি এখানে নড়তে পারি না। তো এরকম ওরা কাজ করেন, আই এম ভেরি হ্যাপি। এবং আমি সকল মন্ত্রী আমাদের কাছে, সকল এমপিদের কাছে আই এম ভেরি গ্রেটফুল এবং দে আর ভেরি কোঅপারেটিভ। আমি এটা কোনো ভাষা নাই যে আমি ব্যক্ত করতে পারি, সত্যি কথাই। They are so cooperative to build up the parliament, to really bring all the problems in the parliament and to resolve the problems in the parliament. Everybody. ধন্যবাদ মাননীয় চিফ হুইপ মহোদয়। আমি আবার আপনার আসনে একটু ফেরত যেতে চাই। আপনার আসনের কোনো মানুষ কি এখন, যেহেতু আপনি আপনার কথা উল্লেখ করলেন যে আপনার আসনে মানুষ চায় যেন আপনি চিফ হুইপ হিসেবে ভালো করেন, কাজও করি সেটাও চাই। আপনি কাজও করছেন। আমরা আপনার আসনের যদি কয়েকটি সমস্যা আপনি যদিও উল্লেখ করেছেন, তারপর নাম ধরে যদি কয়েকটি সমস্যার কথা বলেন, যে সমস্যাগুলো এখনো আছে। এক নম্বর সমস্যা হলো আমার নদী ভাঙন এখন বর্তমানে। 2 নম্বর সমস্যা হলো যে আমার বেতাগী যে উপজেলাটা আছে সেই উপজেলাটার ডেভেলপমেন্ট কাঙ্ক্ষিত একটা শব্দ থাকে, তারও অনেক নিচে ডেভেলপমেন্ট হয়েছে। ওইখানে মানুষ কোনো ডেভেলপমেন্ট সোয়াই পায় নাই, ওইটা আগে আমার এলাকা ছিল না। তো আমি ওইখানে অনেক ডেভেলপমেন্ট করা দরকার। আর 3 নম্বর হলো আমি যেটা সকল কিছুর ঊর্ধ্বে আমি যেটা চাই, আমি সবসময় যেটা চাই,
আমি আমার মানুষগুলোকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে চাই, মানে নেক্সট জেনারেশনকে, নিউ জেনারেশনকে চাই। একই সময় আমি সকল মানুষের অভাবটাকে দূর করতে চাই, কষ্টটা, মানে না খেয়ে থাকার যে কষ্ট, যন্ত্রণা, মানে অর্থনৈতিক যে মুক্তিটা, যেটা রিয়েল সেন্সিবলটা, সেটা আমি চাই। এবং সবাই কর্ম করে খায়, হ্যাঁ, সেটাই কর্ম করে চাচ্ছেন। খাক। সেই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা যা কাজ করা দরকার, তার এমন কোনো জায়গা নেই যে ক্ষেত্রে আমি অ্যাড্রেস করি নেই, আর করি নাই, বিগত দিনে করেছি, আর এখন তো আরও বেশি সিরিয়াসলি করব। কারণ এখানে যেখানে মানুষের প্রবলেম, কারণ অর্থনৈতিকভাবে মুক্তি না হলে কোনো মানুষের কোনো দিকে লাভ হয় না। আমি বিরাট, ধরুন আমার খুব ভীষণ পেটে ব্যথা, আবার বিরাট একটা বিল্ডিং আছে, আমি শুয়ে আছি বিল্ডিংয়ের মধ্যে, কিন্তু পেটে ব্যথা, তো লাভ নেই। একটা মানুষ খাবার পেল না, ঘর নেই, সেই মানুষটাকে আপনার পাকা রাস্তা তো আর সে খেতে পারবে না, মানে তাকে আপনি কি দিলেন? আপনি এইটা তো নিজের কাছে নিজে প্রশ্ন করবেন, আপনাকে অন্য কাছে প্রশ্ন করতে লাভ নেই। সেই কাজটা আমার কাজ বলে আমি মনে করি, এবং আমি সেই দায়িত্বটা আমি আগাগোড়াই পালন করেছি এবং এখনও করতেছি। আমাদের জেলেরা ধরেন গরিব আছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। আমি যখন এমপি হই তখন আমার এলাকায় 10% টিনের ঘর ছিল না, 10% ছিল না। আর এখন আপনি যদি যান, আলহামদুলিল্লাহ, আপনি দেখবেন যে আমার 100% ঘর, ইভেন গরুর ঘরও টিনের। 35 থেকে 40% এখন বিল্ডিং হয়েছে। দ্যাট আই ডিড অ্যাকচুয়ালি, মানে এর মধ্যেই আমি না 5 মাসের মধ্যে না, যা আমি আমার এমপির জীবনে শুরু করেছিলাম যেখান থেকে, 1988, আপনি চতুর্থবার। তো এটা আমি শুরু করেছিলাম, এবং আমি সেখানে আবার তারপর আমি যখন যাই তখন আমার নির্বাচনী এলাকায় শিক্ষার হার ছিল সবচেয়ে কম। আমি এখন বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার হারের মধ্যে আমার ওই থানাগুলা, একটা থানা নাই, বেতাগি নাই, বামনার পাথরঘাটা, সর্বোচ্চ শিক্ষার মধ্যে। আচ্ছা, তার মধ্যে আপনি আর একটা জিনিস হলো, আমার এলাকায় যেমন ধরেন বাংলাদেশে নকল বন্ধ হয়েছে বা আগে পরে ইত্যাদি, আমার এলাকায় কোনো ছেলেরা নকল করতে পারে না, সেটা কোনো নানান কারণে পারে না। আমি যেদিন এমপি সেদিন থেকেই বন্ধ এটা। আমি দূরদূরি করি নাই, বাট আমি অ্যারেঞ্জমেন্টে এরকম করছি যে না, করতে পারবে না। ফল হয়েছে কি, আমার ছেলেরা বিশেষ পরীক্ষা দেয়, মানে রেজাল্টের দিক দিয়ে আমার এলাকা অনেক ভালো রেজাল্টের দিকে, যে কোনো বিশেষ পরীক্ষায়, আপনি যে কোনো জায়গায় ভর্তি পরীক্ষায় ভালো ইত্যাদি। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, আমি ইকোনমিক মুক্তি হলে মানুষের যেটা হয়, যেমন ধরুন বরগুনা জেলা, একটা জেলা, আমার হলো 6টা থানা আর 4টা পৌরসভা, এটা হলো নিয়ে বরগুনা 6টা থানা। হ্যাঁ, 6টা থানা ধরুন, এর মধ্যে আমার নিজের থানাটা পাথরঘাটা, এখন আগের কথা বলছি, এখনকার না। সেরকম সময় বরগুনা জেলায় যদি স্পোর্টস হয়, তাহলে সমগ্র পুরস্কারের অর্ধেকের বেশি পায় পাথরঘাটা। তারপর একটি উপজেলা, একটা উপজেলায় পাইতো। কেন? ইকোনমিক্যালি তারা সলভ, মানে কী বলে, তাদের খুবই মানে এগিয়ে আছে। হ্যাঁ, মানে এগিয়ে আছে ইকোনমিক্যালি, তাদের এই প্রবলেমটা নেই। তা অর্থনৈতিকভাবে মানুষের মুক্তি পেলে তখন সে একটা ভালো ঘর তুলতে চায়, ভালো কাপড় পরতে চায়, তারপর ভালো শিক্ষা চায়, এরপরে রিক্রিয়েশন খোঁজে, তখন আবার রিক্রিয়েশনে ইনভলভ হয়। কোশ্চেন হলো, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই কেবল আপনি অন্যান্য কাজগুলো করতে পারবেন, মানে অন্য কোনো কাজ হয়। আপনি ধরুন এখানে জব করেন, আপনি চাকরি, মানে জব করেন বা কী করেন, ধরে নিলাম আপনি জবই করেন, জব করার পর আপনার বেতন ধরেন 5 লাখ টাকা, সে কথা। আপনাকে যদি এইখানে বেতনে যদি আপনাকে 30,000 টাকা দেয়, 15,000 টাকা দেয়, আপনি এখানে খেতে পারবেন না, চলতে পারবেন না। আপনি ধরেন আর একটা কাজ খুঁজবেন। আপনি এখানে যে আমার সাথে কথা বলছেন, এর পিছনে কিন্তু অর্থ, আমি আপনার সাথে কথা বলছি, এর পিছনে অর্থ নাও থাকতে পারে, প্রচার থাকতে পারে, কিন্তু আপনার কাছে কর্মের পিছনে অর্থ, যে ক্যামেরাম্যানরা বসে আছে সবার পিছনে অর্থ, এই লাইট জ্বলছে, এই যে ইন্ডাস্ট্রিটা চলছে, তার পিছনে সে যে বসে আছে ওনার পিছনে অর্থ, প্রত্যেকের। এবং সবকিছুর সঙ্গে তো আসলে সবকিছুর সঙ্গে জড়িততা, সবকিছুর মূলটা থাকে ইকোনমিটাকে বিল্ড আপ করার জন্য। আমার অর্থনীতি আমি বিল্ড আপ করবো, এই জন্য আমি চাষ করবো, এই জন্য আমি মাছ ধরবো, এই জন্য আমি ইন্ডাস্ট্রি করবো, এই জন্য আমি আকাশে উড়বো, নামবো ইত্যাদি। তা আমি মনে করি যে বেশি কাজটা আমি করতে পেরেছি। আমি ধরেন 100 হইলে কাজ হতো, কিন্তু আমি ধরেন 10 করেছি, আমি স্যাটিসফাইড যে 10 করেছি, আর কেউ কিছু করেনি। আমি যখন প্রথম যাই তখন ধরেন প্রতিদিন করে আমি ধরেন 10 জন, 20 জন, 50 জন আমি ভিক্ষুক দেখতাম। আমি যখন 2006 সালে আমার এলাকা থেকে আসি, তখন আমার থানায় ভিক্ষা দেওয়ার মতন কোনো মানুষ ছিল না, কোনো মানুষ নেই, সেটা আমি করে রেখে আসছি। আমি যখন যাই তখন আমার থানায় এই 1 ইঞ্চি রাস্তা, 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি এতটুকু রাস্তা পিচ ঝাড়া ছিল না। আমি যখন যাই আমার থানায় বিদ্যুৎ ছিল না, এই থানার 2টা থানায় আমি বিদ্যুৎ দিয়েছি,
273 কিলোমিটার পিচ ঢালা রাস্তা করেছি, পিচ মেটাল রোড করেছি। তারপর ইটের রাস্তা আছে, মাটির কাজ আছে। এটা আমি হলাম আমি আমি মনে করেছি কি, শোনেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি তো পৃথিবী থেকে চলে যাবেন, মানুষ কী মনে করবে আপনাকে? জাজমেন্টের দিনই আল্লাহ তাআলা আলমীর কাছে সামনে দাঁড়িয়ে বলে, এন্ডুল ইসলাম মানে, আই হ্যাভ গিভেন ইউ লট অফ অপরচুনিটি, হোয়াট ডিড ইউ ডু ফর ইউর পিপল? আল্লাহ আমাকে প্রশ্ন করলে আমার তো কোনো জবাব নেই। আমি জবাবটা দিতে পারি, আল্লাহ আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছি। বিচারের মালিক তুমি, সিদ্ধান্ত দেওয়ার মালিক তুমি, আমি আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি কি না, ইউ হ্যাভ সিন। সেই চেষ্টাটা আমি করেছি। কিয়ামতের মাঠে যেন জবাবের সময় আমি যেন বিপদে না পড়ি, সেই বিপদটাকে না পড়ি, সেইটা মাথায় রেখে কিন্তু আমি আমার কাজগুলো করেছি। একটা গরিব মানুষ যিনি না খেয়ে আছে, তাকে পৃথিবীর কোনো কিছু দিয়েই থামানো যাবে না যদি ভাত না দেন বা রুটি না দেন। এখনও কারা পিছিয়ে আছে আপনার সমাজে? আমার সমাজে এই মানুষ তো শোনেন, উচ্চতার তো কোনো শেষ নেই। বিল গেটস একটা উচ্চতায় আছে, ইলন মাস্ক একটা উচ্চতায় আছে, আমাদের সালমান এফ রহমান ছিল আগে একটা উচ্চতায় ছিল, এরকম হাজার হাজার উচ্চতা আছে। আমি নিচে এক প্লেট ভাত খেতে পারি, আমার একটা ঘর আছে, এটা আমার উচ্চতা। আমার ঘর দিয়ে পানি পড়ে না, আমার সন্তান স্কুলে যেতে পারে, অক্ষত দিয়ে বাড়ি ফিরে আসে, ভাত খেতে পারি আমি 3 বেলা, এটা আমার বিরাট উচ্চতা। আমি তো 3 বেলা ভাত খেতে পারতাম না, আমি আলু কুচি করে খেতাম, আমি 1 কেজি চাল আলুর সাথে মিলিয়ে খেতাম, আমি 2 বেলা না খেয়ে থাকতাম। সেখান থেকে আমি 3 বেলা ভাত খাই বা 3 বেলা রুটি খাই, সে জায়গায় তো আমি এসেছি।